আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পণ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি তেল গ্যাস সংকট সহ নানা ইস্যুতে 11 দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি। অভিযোগ, ক্ষমতায় এসে লুটপাট চালাচ্ছে বিএনপি। খেলাপি ঋণ বলা হচ্ছে, সেটা আসলে চুরি, যা করেছে পতিত সরকার, বললেন গভর্নর। 2 কোটি আমানতকারী ভোগান্তিতে। 6 আগস্ট নেতৃত্ব শূন্য বাংলাদেশে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা। নতুন সরকারের রূপরেখা চূড়ান্তে শুরু হয় তোড়জোড়। গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘিরে সর্বসাধারণের আগ্রহ। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে শহীদদের অসম্মান করল ভারত, মন্তব্য রিজভীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এর মুক্তাঙ্গনে কর্মসূচি শেষে সচিবালয়ের সামনে এখন অবস্থান নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দল এবং শাওন। মূলত সচিবালয়ের সামনে এই মুহূর্তে 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ সহ তাদের যে নেতাকর্মীরা রয়েছেন, তাদেরকে ইতিমধ্যে পুলিশ বেশ কয়েক জায়গায় বাধা দিয়েছে। অর্থাৎ তাদের যে মিছিল নিয়ে তাদেরকে সচিবালয়ের উদ্দেশ্যে যে যাত্রা ছিল, সেটিকে ইতিমধ্যে পুলিশ আটকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিরোধী দলীয় নেতা সচিবালয়ের দিক পুলিশের অবস্থান রয়েছে এবং সেখানে বেশ ধাক্কাধাক্কিও হচ্ছে। সেখানে জামায়াতের আমির, এনসিপির আহ্বায়ক সহ তাদের যে জোটের নেতৃবৃন্দরা রয়েছেন তারা রয়েছেন এবং সেখানে মূলত যে পুলিশের ব্যারিকেডটি রয়েছে, অর্থাৎ কয়েক স্তরে বাধা রয়েছে। সেখানে জামায়াতের আমির হয়তো পুলিশের যে নেতৃবৃন্দ, যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য, তাদের সাথে কথা বলেই হয়তো তারা সচিবালয়ের যে দায়িত্বশীল মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা বিদ্যুৎ বিভাগ, জ্বালানির যে সংকট রয়েছে, সেই সংকটের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে হয়তো তাদের যে প্রতিবাদ কিংবা তাদের যে প্রতিবাদ সেটি পৌঁছে দেওয়ার জন্যই তারা সচিবালয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সেই উদ্দেশ্যেই মূলত আজকের যে সমাবেশ, সেই সমাবেশ থেকেই তারা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করছে। মূলত এই সমাবেশে 4টি দাবি ছিল মূল। সেখানে আপনি জানেন যে জ্বালানি এবং গ্যাসের যে তীব্র সংকট বিদ্যমান রয়েছে, তার পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভুতুড়ে বিল নিয়ে, বিদ্যুৎ বিল নিয়ে তাদের যে অভিযোগ ছিল এতদিন জনগণের, সেই দাবি, সেই সংকট সমাধানের জন্যই মূলত জামায়াত সহ আজকের এই তাদের যে অবস্থান কর্মসূচি, সেখান থেকেই মূলত সরকারের উদ্দেশ্যে যে জনগণের যে মৌলিক চাহিদা, অর্থাৎ এই যে তেল, গ্যাস, বিদ্যুতের যে চাহিদা। অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে পতিত আওয়ামী লীগ। ব্যাংকিং খাতের 1/3 টাকায় চুরি করেছে, যে কারণে 2 কোটির বেশি আমানতকারী পড়েছেন ভোগান্তিতে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। সেখানেই এসব কথা বলেন তিনি। খেলাপি কমাতে তুলে ধরেন 18 মাসের বিশেষ পরিকল্পনা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। ভুয়া কোম্পানি খুলে ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা পরিণত হয়েছে খেলাপিতে। সব মিলিয়ে ব্যাংকিং খাতে এখন খেলাপি ঋণের পরিমাণ প্রায় 6 লাখ কোটি টাকা। দেশকে যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে যাওয়া যায়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, খেলাপি ঋণের নামে যা বলা হচ্ছে তা আসলে চুরি। মোট ঋণের 1/3 খেয়ে ফেলেছে পতিত সরকার। ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া, সেটা চুরি। এটা কোনোভাবেই নন পারফর্মিং লোন না, যেটাকে আমরা হয়তো অ্যাকাউন্টিং এর ভাষায় এনপিএল বলছি। ফলাফল কি? 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করছে। গভর্নর বলেন, ব্যাংকিং খাত নিয়মের মধ্যে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি কমাতে নেওয়া হয়েছে 18 মাসের পরিকল্পনা। একালীন ঋণ পরিশোধের সুযোগ দেওয়ার পাশাপাশি করা হচ্ছে বিশেষ আইন। 22 সেপ্টেম্বর আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি 2টো আইন পাস করার জন্য। একটা হচ্ছে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটি পাবলিক কনসালটেশন শেষ হয়ে গেছে। আরেকটি হচ্ছে মানি লোন কোড। আপনারা জানেন আর্থিক খাতে এক একটা মামলা প্রায় 5 বছর, 6 বছর, 10 বছর চলে। আমাদের প্রস্তাব হচ্ছে যে এটি যাতে 6 মাসের মধ্যে করা হয়। এই 2টা লয়ের মাধ্যমে আমরা এনপিএলটা সেটেল করব। গভর্নর বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা সেপ্টেম্বর থেকে বিতরণ শুরু হবে। জুলাই যোদ্ধাদের সহায়তার বিষয়টি মাথায় রেখে 5,000 তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগের কথাও জানান তিনি। আমরা প্রত্যেকটা উপজেলায় 10 জন করে উদ্যোক্তা বাছাই করব, যাদের বয়স হবে 28 বছরের নিচে। আমাদের পরিকল্পনা আছে এই প্রক্রিয়ায় আমরা 5,000 জনকে। 20 দিনের রুদ্ধশ্বাস থেকে 124-এর 5 আগস্টে অনেকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না কি হলো
কিভাবে হলো? 6 আগস্ট সম্বিত ফেরে এ আরেক বাংলাদেশ। সরকারবিহীন বিধ্বস্ত বাংলাদেশ নামক রাষ্ট্রের দায়িত্ব নেন তরুণরা। এদিকে জনমনে জমতে থাকে শঙ্কা, উদ্বেগ। তবে আন্দোলনকারীরা তখন ব্যস্ত ছিলেন দেশের নতুন সরকার ব্যবস্থার রূপরেখা তৈরিতে। ওই দিন আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে পালাতে থাকেন, সেনাপ্রধান কারফিউ তুলে নেন। চলতে থাকে আলোচনা কিভাবে গঠিত হবে পরবর্তী সরকার। 5 আগস্টের রাজনৈতিক পালাবদলে আদতে পুরো বাংলাদেশ হয়ে পড়ে সরকার শূন্য। রাস্তায়, ভবনে, ব্রিজে সব ক্ষতচিহ্ন। 36 দিনের আন্দোলনে পথঘাটও বিধ্বস্ত। আন্দোলনে গুলি চালানোর ক্ষোভ গিয়ে পড়ে থানায়। পুলিশ সদস্যরা চলে যায় আত্মগোপনে। জ্বালিয়ে দেয়া হয় বেশ কিছু থানা, প্রাণ যায় পুলিশ সদস্যদের। দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে করা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় জেল ভেঙে বেরিয়ে যায় বহু কয়েদি। সব মিলিয়ে আইন শৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণই তখন 56,000 বর্গমাইলের বাংলাদেশের প্রতিটি ইঞ্চির দায়িত্ব নেন দেশের জনগণ। তারাই যেন সরকার, দেশকে ভালো রাখার অকুতোভয় যোদ্ধা। সড়কে দেখা মেলে দুর্বার তরুণের, যারা সামলেছে সড়কের ট্রাফিক। পাড়ায় মহল্লায় রাতের বেলায়ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে জাগ্রত থাকে তরুণরা। মানুষের ভালোবাসায় সেই তরুণরাই জানান দেয় তারাই আগামী, তারাই বাংলাদেশ। ওদিকে 20 কোটি মানুষের সকলের মনেই এক অজানা আতঙ্ক। কি হয়? জুলাইয়ের তরুণ যোদ্ধারা তখন বাংলাদেশ গঠনের প্রশ্নে অবিচল। আগের দিন শেখ হাসিনা পালিয়ে যাওয়া ও সেনাপ্রধানের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণার পর তরুণরা সাজাতে থাকে আগামী সরকার ব্যবস্থার রূপরেখা। আন্দোলনের আগে ও পরে সমন্বয়করা ছুটে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিনের কাছে। যেই শাসনামলে ছিলাম তা তো আসলে নিষ্পেষণের শাসন। সাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করার পর আজ সকাল 11টা থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হয়েছে। প্রথম দিন সরাসরি কাউন্টার থেকে টিকিট নিতে ভিড় করেছেন দর্শনার্থীরা। তারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দেশে যে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই সেটির প্রতীক হয়ে থাকবে এই জাদুঘর। প্রতিদিন সর্বোচ্চ 900 দর্শনার্থী এখানে প্রবেশের সুযোগ পাবে। জাদুঘর খোলা থাকবে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। জাদুঘরের টিকিটের মূল্য শিশুদের জন্য 20 টাকা, বড়দের জন্য 50 টাকা। দর্শনার্থীরা অনলাইনে বুকিং এর পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন। জাদুঘরের মূল ভবনে প্রবেশের জন্য প্রতিদিন 3টি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি প্লটে সর্বোচ্চ 300 জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। মর্নিং স্লট 11টা থেকে দুপুর 1টা, মিড ডে স্লট দুপুর 1টা থেকে বিকেল 3টা এবং ইভিনিং স্লট বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শুধু শুক্রবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজকে যেহেতু উন্মুক্ত হয়েছে, তাহলে কিভাবে কি ঘটছে ও কিভাবে কাটাইছে ওই স্বৈরাচারের ওই ফেরাউনের এগুলো দেখবো, স্মৃতিগুলো দেখবো। গণ অভ্যুত্থানের যে স্মৃতিগুলো ওগুলো আসলে দেখতে আসছে, আর এখানে আসার খুব অনেক দিনের ইচ্ছা। তখনকার স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করা হবে, সেগুলোই আমরা দেখতে আসছি এবং বাস্তব অবলোকন করার জন্য আসছি যে আসলে